যখন আমি জানতে পারবো যে ইউ আর মাইন, আমি যখন জানতে পারবো তখন আমি আপনাকেই বলে দেবো, আমিই বলে দেবো এই রাস্তাটা ছেড়ে নেওয়া, ঠিক আছে? কিন্তু সেটার জন্য সময় অপেক্ষা করতে হয়। এগুলো আমি নিজে প্রশ্ন করি না, এগুলো আমার কাছে অটোমেটিকই আপনার থাকতে থাকতে চলে আসবে, ঠিক আছে? আর আমি যে কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে আমার কাছে একটা সংকেত অটোমেটিকই আসবে। যখন কেউ আচ্ছা এটা বললেন বলে আমি একটা ছোট্ট কথা বলি। আমি যেখানে থাকি, আমি তো এখানে থাকি, নিজস্ব বাড়িতে থাকি, তো আমার আশেপাশে অনেক ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটে একজন আছেন যিনি টুকটাক জ্যোতিষ চর্চা করেন, বিভিন্ন পার্টিকে নিয়ে হোমযজ্ঞ করতে যায় তারাপীঠে। তো আমার বাবা, যেহেতু আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের, তো বাবা সেই ওনার ফ্ল্যাটের পাশেই থাকতো, উনি ফ্ল্যাটে থাকা মানুষ, হ্যাঁ। তো বাবার পাশের ফ্ল্যাটেই থাকতো। বাবা যেহেতু একলা থাকছে না, যেহেতু একটু এইরকম ধর্মাচরণ পছন্দ করতেন, তার সঙ্গে বাবার বেশ ভালো মতো যোগাযোগ ছিল, কথাবার্তা আলোচনা হতো, এইটুকু। সেই সূত্রে ওনার ওখানে আমার যাতায়াত ছিল, কারণ যেহেতু আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের শেষ বয়সে তো আমাকে যেতেই হবে। উনি কোনোভাবে একবার আমার হাত দেখেছিলেন, দেখে একটা প্রেডিকশন করেছিলেন যে 44-45 বছর বয়স থেকে তোমার একটু মানসিকতা চেঞ্জ হবে। যেটা আপনাকে বলেছি, বছর দেড়েক ধরে আমি এমন একটা ব্যাপারে ইন্টারেস্টেড হচ্ছি যেটার ব্যাপারে আগে কোনোদিন ইন্টারেস্টেড ছিলাম না। এবং সেই ব্যাপারটা আমার কাছে ছেলে খেলার ব্যাপার নয়, এবং দেনা পাওনার ব্যাপারও খুব একটা নয়, ঠিক আছে? সেই প্রেডিকশনটা মনে হলো খানিকটা মিলেছে। এবং আর একটা কথা বলেছিলেন, 49 ইয়ার্স এর আগে তুমি বিভিন্ন বাধা থেকে মুক্ত হতে পারবে। আমি আপনাকে একটু কথা বলে দিই, সেটা হচ্ছে কোন প্রেডিকশনে বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস করতাম না, খানিকটা মিলেছে বলে আমি বিশ্বাস করতাম। কাকতালীয় ভাবে মিলেছে, আর এটা আপনার নিজস্ব কনসেপ্ট, দ্যাট ইজ নট অ্যাবসলিউট সায়েন্স, কিছু মনে করবেন না। আচ্ছা, আমি আপনাকে যে প্রেডিকশনটা করেছে তাকে আমি একটি প্রেডিকশন করতে চাই, আর তাকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, ছোট্ট একটি প্রশ্ন। আপনার ওই ভবিষ্যতের তাকে বলতে হবে না, বর্তমানের কথাটি বলতে চাই তাকে, একটি প্রশ্ন করবো তাকে। আমি সাধারণ মানুষ, আই এম নট মহাকাল, গুরু টুরু কিছু না, ছোট্ট একটি প্রশ্ন করবো। আমার লেকচার অনেকে শোনেন না, এই জন্য বুঝতে পারেন না। প্রেডিকশনে কেউ বিশ্বাস করতে যাবেন না। প্রেডিকশন কে করে? প্রেডিক্টর কে? হুইজ প্রেডিক্টর? অ্যাবসলিউট প্রেডিক্টর, যিনি ত্রিকালদর্শী, তিনি প্রেডিক্ট করতে পারেন। আর যিনি 90%, 80%, 70%, কিসের 100%? সে কিসের প্রেডিক্ট করবে? সে তো ভুলের ভেতরেই আছে। 100% যখন সাকসেস হয় তাকে বিজ্ঞান বলা হয়, আদারওয়াইজ তাকে বিজ্ঞান বলা যায় না। বলে আমি 80% আমি সাকসেস, এটাকে বিজ্ঞান বলা যায় না। এই জন্য এটা দ্যাট ইজ নট প্রেডিকশন। আমি প্রেডিকশনে বিশ্বাসী না। আমি আপনাকে প্রেডিকশন করে দিলাম। জানেন উচ্চকোটি মহাত্মারা কিভাবে প্রেডিক্ট করেন? উচ্চকোটি মহাত্মাদের সঙ্গ করতে হবে। এগুলো আপনি সাইকোলজিক্যালি এগুলোকে মেনে নিয়েছেন, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। আপনি সাইকোলজিক্যাল মেথডটা পড়াশোনা করেন, দেখবেন আপনার কাছে ধরা পড়ে যাবে, এ বাবা এটা তো এখান থেকে এইভাবে হয়েছে। দ্যাট ইজ নট প্রেডিকশন। আমাদের পড়াশোনাটা অত্যন্ত কম, কিছু মনে করুন না, জাগতিক পড়াশোনাটাও যদি একটু ভালো থাকতো তাহলে খানিকটা ধরা পড়ে যেত। অ্যাস্ট্রোলজি আমি অস্বীকার করছি না। অ্যাস্ট্রোলজি মানে আমাদের যে জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র, যেটা সেটা ষড়দর্শনের একটি দর্শন, জ্যোতিষ শাস্ত্র। এটা বেদান্তের একটি অঙ্গ, মানে বেদাঙ্গের ষড়বেদাঙ্গের একটি অঙ্গ। বেদাঙ্গের ষড় অঙ্গ, ছটা অঙ্গের ভিতরে একটি অঙ্গ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কিন্তু বর্তমান যে জ্যোতিষশাস্ত্র যেটা চলছে এইসব নয়। আমি জ্যোতিষীদের একটি প্রশ্ন করতে চাই, মানে যে কোনো জ্যোতিষী, আমি তো বহু জায়গায় লেকচার বলে দিয়েছি তো। জ্যোতিষীগিরি করছে, জ্যোতি ব্রহ্মজ্যোতি কিভাবে দর্শন করতে একটু দেখাতে হবে। অ্যাস্ট্রোলজি তো আপনি অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করছে, অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করছে, মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, 9টা গ্রহ নিয়ে গবেষণা করছে, কোথায় গ্রহ আছে, কোথায় কিভাবে ঘুরছে। ওই এখন দুখানা পঞ্জিকা করে আর এখন ল্যাপটপ ঘাটাঘাটি করে তারপর ওইখানে আপনার সংখ্যাটা নেয়, তারপর একটা মিলিয়ে দেয়। এগুলো খুবই বাজে জিনিস, খুবই বাজে। আমি বহু শাস্ত্র আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি শাস্ত্রের কোথায় কোথায় ত্রুটিগুলো আছে। একটা জায়গায় পরিষ্কার বলা আছে, বলছি কি, আমি রিসেন্ট একটি জায়গায় লেকচার করেছি যে যাদের পেট সমান হয় তারা লোভী হয়, ভোগী হয়। ভোগাঢ্যা সমজঠরা, মানে ভোগী হয়। আচ্ছা বলুন তো, যাদের পেট সমান সবাই কি ভোগী হয়? হয় না তো? না না। তাহলে শাস্ত্রে এটা লেখা আছে, এটাকে কিভাবে জাস্টিফাই করতে হবে? মনে করুন আমাদের এখানে একটি রেখা আছে,
এই রেখাটা এখান থেকে গেলে এটা হবে, এটা অনেকেরই হাতে আছে, কিন্তু তার জীবনে, প্রত্যেকের জীবনে এটা ঘটেনি, তাহলে অন্য জায়গা থেকে এটা সমস্যাটা তৈরি করছে। আর প্রেডিকশনটা কখনো এইরকম ভাবে হয় না। যারা এইখান থেকে আপনার যখন 49 ইয়ার্স ওল্ড হবে, 49 বছর বয়স হবে কি 45 বছর বয়স হবে, তারা যখন এখান থেকে 10 বছর আগে বলে দিতে পারছে, তাহলে নিশ্চিত সে অনেক কিছুই জানে। অনেক কিছু মানে সব কিছুই জানে। দেখো বাবা, এইভাবে বললে হবে না, এইরকম বিজ্ঞানে আমি বিশ্বাসী না, খুব ক্লিয়ার কথা বলতে হবে। এই যেমন আপনাকে আমি একটি ক্লিয়ার কথা বলেছি, ইউ আর মাইন্ড, যখন আমি জানতে পারবো, ইউ আর মাইন্ড, আমি যখন আপনাকে জানতে পারবো, তখন আমি আপনাকে সাজেস্ট করবো, তখন আমি গাইডেন্স দেবো। এটা কিভাবে জানতে পারবো এবং এটা কিভাবে জানানো সম্ভব, আমি তখন দৃঢ়তার সঙ্গে আপনাকে বলবো, দৃঢ়তার সঙ্গে বলে দেবো ইউর মাইন্ড, আর এটাকে কেউ ক্রস করতে পারবে না। কিন্তু সেটা যাওয়ার আগে অনেক খড়কুটো পোড়াতে হবে। আর যারা এইরকম ভবিষ্যৎবাণীতে যখন আপনি বিশ্বাস করতে যান, এর মানে বিবেকানন্দকে একদম হাত দেখে বলেছিলেন তুমি ভবিষ্যতে সন্ন্যাসী হবে। আমার যখন 5 বছর বয়স তখন কুষ্টি হয়েছে, তখন আমার কুষ্টিতে লেখা আছে আমি এই বছর, আমার যখন বয়স এইরকম জায়গায় আসবে, তখন আমি গৃহত্যাগ করবো, সন্ন্যাসী হবো। এটা আমারও প্রেডিকশন। যখন আমার 5 থেকে 7 বছর বয়স, সেই সময় আমার কুষ্টি বিচারে এটা বলা হয়েছে। আচ্ছা, তার মানে উনি এরকম প্রেডিকশন করে দিয়েছিলেন, এটা ঘটে গেছে। আসলে উনি একটা তথাকথিত বিচার করে এটা বলেছিলেন। উনি যে সবকিছু জানেন এটা না জেনেই বলেছেন, একটা তথাকথিত কনসেপ্ট থেকে বলেছেন, কিন্তু তিনি সবকিছু জানেন এটার মানে এটা নয়। আর আমি যে ভবিষ্যতে এরকম সন্ন্যাসী হব, একদম জেনে রাখুন, সে কনফার্ম ছিল না, কিন্তু যখন মিলে গেল তখন বিষয়টি গুরুত্ব পেল। যদি আমি সন্ন্যাসী না হতো, বলে না এটা হওয়ার ছিল, ওই যে কাক মরে ঝড়ে আর কেরামতি বাড়ে ফকিরের গল্প আছে না, আপনি বিশ্বাস করবেন না, আমার হাতের কোথাও লেখা নেই আমি সন্ন্যাসী হব। আমার হাতের কোথাও লেখা নেই। আমি নিজেই অ্যাস্ট্রোলজি সম্পর্কে যথেষ্ট নলেজ রাখি, অন্তত 2-10টা, মানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যত বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, এশিয়া মহাদেশের সেকেন্ড অ্যাস্ট্রোলজার, যখন আমি ক্লাস 9-এ পড়ি, তার অফিসে বলে কথা বলে তার মাথা নত করে দিয়েছিলাম, কিছু মনে করবেন না, আমি সেই বান্দা। এশিয়া মহাদেশের সেকেন্ড অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট, যখন তার গলায় স্বয়ং ইন্দিরা গান্ধী মালা পরিয়ে দিয়েছিল, আমি তার কাছে গেছি যখন আমি ক্লাস 9-এ পড়ি। সে কিন্তু আমার কাছে মাথা নত করেছিল। ক্লাস 9-এ পড়ি, বুঝতে হবে এশিয়া মহাদেশের সেকেন্ড, বুঝে ফেলুন ভারতবর্ষের যত বড় 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 স্টেট, অহংকারের কথা না। কিন্তু যারা বর্তমান নিয়ে এই ব্যবচার করেন, এই যে দেখছেন না পিএম ক্ষমতায় আসবে কিনা, রামভদ্রাচার্য বলে দিল যে পিএম সরকার ক্ষমতায় আসবে, পিএম সরকার ক্ষমতায় আসবে, মানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে, ঠিক আছে, বিশাল আসন টাসন পেয়ে আসবে। আচ্ছা, নরেন্দ্র মোদী কি বাস্তবিক ক্ষমতায় এসেছে? ও তো জোট সরকার নিয়ে ক্ষমতায় এসেছে। তা রামভদ্রাচার্যের আন্তরাষ্ট্রীয় জাতীয় পুরস্কার প্রাপ্ত ইত্যাদি ইত্যাদি, রামভদ্রাচার্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জগৎগুরু হলো কি করে? ওই ধীরেন শাস্ত্রী দেখতে পাচ্ছে না 5 লক্ষ গীতা পাঠ করে গেল, ধীরেন শাস্ত্রীর কাছে পড়ছি লিখে দেয়, আপনার ভাগ্য বলে দেবে প্রেডিকশন করে। আরে আপনার কোন জ্যোতিষী কি ভাগ্য বলে? ধীরেন শাস্ত্রীর কাছে যান না, আপনার ডাইরেক্ট কাগজে লিখে লিখে দেবে, একদম ব্যাপার সাইকোলজিক্যাল জাস্ট। এটা একদম আপনাকে আমি পরিষ্কার বলছি, বাস্তব সত্য কথা, মহাকালের কাছে এসছেন তার জন্য আমি বলে দিলাম। আপনি জানেন আমার এখানে মিটিংয়ে লাইন পড়ে থাকতো, শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথ, আই এম টেলিং দ্য ইউনিভার্সাল ট্রুথ, সো দ্যাট ইজ হোয়াই এভরিওয়ান সব ডিসকার্ডেড। কেন? সত্যকে গ্রহণ করো, ওই যে বলেছি সত্য, সত্য বড় ডিফিকাল্ট, আবার খুব সহজ না, বড় কঠিন আছে। তো সত্যকে যারা গ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা মহাকালের কাছে আসলে আসলি সোনা যাচাই হয়ে যাবে, ওটা বেশি সময় লাগে না। তো যাই হোক, তো দেখুন ওখানে গিয়ে আপনাকে পড়ছি লিখে দেবে। এগুলোই কি হচ্ছে, ভারতের সনাতন সংস্কৃতির নামে যেটা চলছে, ব্যভিচার চলছে, এগুলো আর কিছুই না। আপনি যদি এগুলোতে বিশ্বাস করতে চান, এইভাবে যদি আধ্যাত্মিক চর্চা করতে চান, তাহলে ভারতবর্ষে প্রচুর ইনস্টিটিউট রয়েছে, প্রচুর ইনস্টিটিউট রয়েছে। না, সেটা তো আমি জানি। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট জানেন কার ঘরে থাকে? সারা ভারতবর্ষের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে একজন গৃহস্থী লোকের ঘরের ভেতরে থাকে।
তার কোনো আশ্রম মঠ মন্দির ওই হিমালয়ের উপরে আছে, ছোটোখাটো একটু গুফা টাইপের একটু ছোটোখাটো একটা জায়গা আছে। যখন তপস্যা করেছিলেন এখন একটু ভক্ত গৃহলোকের বাড়িতে একটি জায়গা রুম আছে, সেখানে থাক। এখানে ডাকছেন, ওখানে যাচ্ছেন। সমগ্র ভারতবর্ষের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। রামকৃষ্ণ মিশনের বাপ ঠাপ বললে ভুল হবে না, টোটাল রামকৃষ্ণ মিশনের বাপ। আর অন্যান্য মঠ মিশনের কথা তো ছেড়ে দিলাম। তাহলে এবার বলুন তো, তাকে তো আপনি চিনতে পারছেন না, জানতে পারছেন না, নেটে সার্চ করে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? কি সেই আধ্যাত্মিকতা? অথচ আপনি পেয়ে যাচ্ছেন বড় বড় সব শাস্ত্রীদেরকে অমুক অমুকতে। এখানে দাঁড়িয়ে এই সমস্ত প্রেডিকশন, এগুলো মাথার থেকে হটান। যদি সত্যিকার আধ্যাত্মিক হতে চান তাহলে এগুলো মাথার থেকে হটাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বামী বিবেকানন্দের একটি কথা বলি, ইফ দ্য সুপারস্টিশন এন্টার্স দ্য ব্রেন ইজ গান। কুসংস্কার যখন আপনার মস্তিষ্কে প্রবেশ করেছে তখন আপনার ব্রেন শেষ। এটা মাথার থেকে হটাতে হবে। তার মানে আমি অ্যাস্ট্রোলজিকে অবজ্ঞা করতে বলছি না, ইহার উপরে কোনো ধ্যান দেবেন না। যারা সত্যিকারের আধ্যাত্মিক অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে পরমাত্মাকে প্রেমাস্পদকে খুঁজতে চায়, তারা এই সমস্ত কোনো দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না। তাদের একটাই লক্ষ্য, একেবারে কাঁকড়া মাছের মতো। কাঁকড়া মাছ দেখেছেন কিনা? ঠিক আছে, আমি ছোটবেলায় প্রচুর কাঁকড়া মাছ খেয়েছি, বড় বড় কাঁকড়া মাছ। তাই না, কাঁকড়া মাছে যখন কামড় দিত, তো কামড়ে দিলে ওই কাঁকড়া মাছটা যখন যাকে কামড়ে দিয়েছে তাকে ছাড়বে না, কিন্তু নিজের পাটা ছেড়ে দিয়েছে, কামড়টা ছাড়ছে না। তো এই হচ্ছে আধ্যাত্ম জগতের চূড়ান্ত জায়গা। সুরস্য ধারা দূরত্বায় নিশ্চিত। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারান্নিবোধর। যাবো, ওঠো, তোমার প্রাপ্য তুমি বুঝে নাও। কার কাছে গিয়ে? একেবারে সদ্গুরুর কাছে গিয়ে, উপযুক্ত দেবাত্মার কাছে গিয়ে উপযুক্ত উপদেশ নিয়ে ব্রহ্ম জিজ্ঞাসার মাধ্যমে যে তুমি তোমার প্রাপ্য বুঝে নাও। এই তথ্য উঠে এসেছে। তার মানে এখন আপনাকে ফার্স্ট টাইম একটি কথা বলবো, অনেক কথা হয়ে গেছে, আপনাকে সদ্গুরু গাইড অন্বেষণ করতে হবে। আচ্ছা।